ছাড়া দেহ ব্যবসায়ী যেমন ভিউ ব্যবসায়ী এমন। আমি মনে করি এদের মধ্যে খুব একটা পার্থক্য নাই। আমরা তো তথ্য প্রমাণ করতেছি না, এটা তো প্রুভেন। নাজর ভাই আসেন, নাজর ভাই প্লিজ। নাজর ভাই আপনি বাইরে, আমি একটু লাইন আপটা আমি একটু বলি। আমাদের মূল কথা হইলো যে তারা যে এই কয়েকটা দিন প্রপাগান্ডা করলো বাজে ভাবে আমাদের না তাদের নামে ছড়াইলো, এখন তাদের কি করা উচিত? তাদের কি মাপ চাওয়া উচিত না ভাই? এরা যদি মাপ না চায় আমাদের কি করা উচিত? পেশাগতভাবে সৎ হয় তার তো সংশোধনী দেয়া এবং ক্ষমা প্রার্থনা। কারণ যে কোনো মিথ্যা অভিযোগ আর ধর্ষণের মতো একটি স্পর্শকাতর বিষয়, কারণ তারা উদ্দেশ্যমূলক ভাবেই করেছে, এতে তাদের ভিউ বাড়বে। এটা ভিউ ব্যবসায়ী ছাড়া দেহ ব্যবসায়ী যেমন ভিউ ব্যবসায়ী এমন। আমি মনে করি এদের মধ্যে খুব একটা পার্থক্য নাই। কারণ যারা এই ভিউ ব্যবসায়ীরা এই তাদের ভিউ বাড়ানোর জন্য এই কাজটি করেছে তারা। কারণ একজন যৌনকর্মী যেভাবে তার পেশার জন্য লজ্জিত হয় না, এই ভিউ ব্যবসায়ীরাও তার ভুলের জন্য লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। সে তো ভিউ বাড়ানোর জন্য এটা করেছে। আর আরেকটা জিনিস ভাই দেখেন, যে এই যে জিনিসটা করলো তারা, বিশেষ করে উপদেষ্টা আসিফ, হ্যাঁ, আমি তো বাসুরি বলি, আপনিও বলছেন বাসুরি একদম পারফেক্ট, এদের আর কিছু বলার নাই। সে তো তার সম্পর্কে যদি আমরা কথা বলি তাহলে তারে তো আমরা অনেক সম্মান দিয়ে দিলাম। আমার মনে হয় এই ধরনের অখাদ্য কুখাদ্যকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কারণ কোন রকম 1-2টা মাস আমরা এদেরকে সহ্য করি, এরপরে তো আর এই আবর্জনা গুলো আমাদের সামনে থাকবে না ইনশাল্লাহ। তার মানে ভাই আপনি বলতেছেন 1-2 মাসের মধ্যে আমরা মানে সসম্মানে এই ইহুদিদেরকে বিদায় দিয়ে দিব, এটাই তো নাকি? হ্যাঁ, মানে 1-2 মাসের মধ্যে আমরা এদেরকে বিদায় দেওয়ার জন্য ইনশাল্লাহ। কারণ এদেরকে আমরা শুধু লাগবে না, দেশের মানুষ ঝাড়ু পেটা করে বিদায় করবে, শুধু বিদায় না, ঝাড়ু পেটা করবে। আচ্ছা নাজল ভাই, আমি এইটা আপনার সাথে শুরুতে আলাপ করছি। আমার কথা হচ্ছে, আপনি এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আপনি তৃণমূল নেতা কর্মীদের যারা একেবারে মনে করেন যান হাতে নিয়ে বসে আসে বাইরে, বা আমরা যখন বলি একটু মিছিল করো, কাফনে কাপড় পইরা মানে ঝটিকা মিছিল করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাস্তায় নামায়, এই লোকগুলোর জন্য আপনার এলান কি, এলানের জন কি? আমি খুব তারা যে কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে, তারা কতটুকু বিপদের মধ্যে রয়েছে সেটা আমরা জানি। কিন্তু তারপরেও না, আপা আমার জানাইছে ওনার মনোভাব কি, বাট আমার মনে হচ্ছে যে কাউরে কিন্তু বলতে হবে কথাগুলা। কে বলবে? এখন কথা হলো ওবায়দুল কাদের স্যারকে তো আমরা পাচ্ছি না, আমরা আপনারে পাইছি, আপনি বলেন। না পিয়াল, আমিও তো যেহেতু একটা কাঠামোর মধ্যে আছি, আমিও কিন্তু ভাই, মানে এটা আমার যদি দুর্বলতা মনে করো সেটা দুর্বলতা। আমি কিন্তু আমার ফুরামের অনেক কিছুই আমি এখানে বলতে পারবো না, যেটা আমার ফুরামে বলতে পারবো এখানে আমি বাহবা নেওয়ার জন্য, বা আমিও ওই ব্যবসায়ীদের মতো তো হতে পারবো না, বা তোমাদেরকেও সেটা হওয়ার জন্য আমি বলতে পারি না, তাই না? তো হ্যাঁ, তো এখন আমাদের তো আছে, আমাদের অনেক অসুবিধা আছে, সেটা মেনে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রে খন্দকার মোস্তাক যেভাবে, পিয়াল আমি একটু বলি, আমি একটু যারাই আছো, খন্দকার মোস্তাক কিন্তু বঙ্গবন্ধু যতটা না কেঁদেছিলেন, তার বাবা মারা যাওয়ার পরে খন্দকার মোস্তাক কিন্তু তার চেয়ে অনেক বেশি কেঁদেছিল, এবং টিফিন ক্যারি করে খাবারও কিন্তু 32 নম্বরে সেই বেশি নিয়ে যেত। হ্যাঁ, তো আমাদের এই সময়ে এই যে বিপদ বা আমাদের যে দুর্ঘটনাটা হলো, এই সময় আমাদের মধ্যে কতজন খন্দকার মোস্তাক ছিল
সেটা হয়তো আগামী দিনে আমাদের সামনে বের হয়ে আসবে। এবং এটা কি শুধু বাইরে ছিল, বাইরের খেলা, আমাদের ভেতর থেকেও তো নিশ্চয়ই কিছু যোগান দেওয়া হয়েছে। অবশ্যই আমি এটি 4 জনের নাম বলতে পারবো, টপ মন্ত্রী, নাম টপ দেওয়ার নেতা। নাম বলা দরকার নাই ভাই। বলবো, হ্যাঁ, জি। নাম আমরা নাম বলি। আচ্ছা ভাই নাদের ভাই, আপনার কি ওই দিন নাসির ভাইদের সাথে পরে কথা হয়েছে ওনারা বের হওয়ার পরে? কথা 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 হয়েছে, হ্যাঁ কথা হয়েছে। ভেরি গুড। ওনারা অবশ্যই